বন্ধুরা, আমি পিয়ালি। আমার বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব দশম শ্রেণীর একটি ছোট গল্প, দশম শ্রেণীর পাঠ্য একটি ছোট গল্প, অদল বদল। এই গল্পটি লেখা পান্নালাল প্যাটেলের। পান্নালাল প্যাটেল একজন গুজরাটি ভাষার লেখক এবং তার লেখা গল্পটিকে আমাদের পড়ার জন্য অনুবাদ বা পড়ার সুবিধার্থে অনুবাদ করে দিয়েছেন অর্ঘ্য কুসুম দত্তগুপ্ত। তো অদল বদল গল্পটা একটা নিখাত বন্ধুত্বের গল্প। সব কিছুর ওপরে যে নিখাত বন্ধুত্ব স্থান পেতে পারে এবং বন্ধুত্ব যে কোনো পরিস্থিতিতে একজন বন্ধুর পাশে থাকতে পারে এবং নিখাত বন্ধুত্বের কাছে সমস্ত কিছুই হার মেনে যায়, তারই পরিচয় গল্পটা আমরা পাই। তো শুরু করা যাক। হোলির দিনের পর আর একটা কথা, আমি একটুখানি একটা কথা বলিনি। আজ এই গল্পটা পড়াতে আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদের পড়াবো এবং প্রতিটা লাইন থেকে কী শর্ট কোয়েশ্চেন আসতে পারে সেগুলো বলতে যাব। তো হোলির দিনের পড়ন্ত বিকেলে নিম গাছের নিচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছুড়াছুড়ি করে খেলছিল। এখান থেকে প্রশ্ন আসতে পারে কোন দিনের কথা বলা হয়েছে, কোন গাছের নিচে ছেলেরা খেলছিল। হাত ধরাধরি করে অমৃত ইসাব ওদের কাছে এলো। দুজনের গায়েই সেদিনকার তৈরি নতুন জামা, রং, মাপ, কাপড় সব দিক থেকে একই রকম। দুজনের গায়ে কী ছিল, এটা একটা প্রশ্ন হতে পারে। এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে। রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি। দুজনের বাবাই পেশায় চাষি, জমিও প্রায় সমান সমান। দুজনেই সাময়িক বিপদে আপদে সুদে ধার নিতে হয় দুজনকেই। বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে অমৃতর বাবা মা আর 3 ভাই রয়েছে, ইসাবের শুধু বাবা। এবার এই যে জায়গাটা আমি পড়লাম, এখান থেকে নানা রকমভাবে তোমাদের MCQ বা SQ আসতে পারে। যেমন প্রথমেই যেটা আসতে পারে, অমৃত আর ইসাবের কোথায় অমিল আর কোথায় কোথায় মিল। এগুলো কিন্তু কোথায় কোথায় মিল সেটা কিন্তু SQ-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। কোথায় অমিল সেটা MCQ-এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বা SQ-এর জন্য সেটা আসতে পারে। তো এই ধরনের প্রশ্নগুলো একটুখানি ভালো করে খেয়াল রাখবে। নেক্সট অনুচ্ছেদে, দুই বন্ধুতে মিলে শান বাঁধানো ফুটপাতে এসে বসতে ওদের এরকম এক রকমের পোশাক দেখে একটি ছেলে বলল, ঠিক তোরা দুজনে কুস্তি কর দেখি তোদের শক্তিতেও সমান সমান কিনা, একজন বড় পালোয়ান। আরেকটি ছেলে চেঁচিয়ে উঠল, লড়ে যা তোরা, বেশ মজা হবে। ইসাব অমৃতর দিকে তাকালো। অমৃত দৃঢ়ভাবে বলল, না, তাহলে মা আমায় ঠ্যাঙাবে। আচ্ছা, এই অবধি যেটা পড়লাম, এখানে যে প্রশ্নটা হতে পারে, তারা কোথায় এসে বসেছিল? শান বাঁধানো ফুটপাতে। তাদের দেখে অন্য ছেলেরা কি মন্তব্য করেছিল, এটা একটা প্রশ্ন হতে পারে। আচ্ছা, এবার যেটা আসছি যে অমৃত জোর দিয়ে বলল, বাড়ি থেকে বেরোনোর সময় মা সাবধান করে দিয়েছেন, নতুন জামা পাবার জন্য তুমি কী কাণ্ডটা এটা করেছিলে। এখন তুমি জামা ময়লা করে ছিঁড়ে আসো, তাহলে তোমার কপালে কী আছে মনে রেখো। অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, ঠিক ইসাবের মতো জামা না পেলে সে স্কুলে যাবে না। তাহলে অমৃত যে জামাটি পরে হোলির দিনে বেরিয়েছিল, সেই জামাটি তার কাছে মহামূল্যবান, কারণ অনেক রকম বায়নাক্কার পর সে বাবা মার থেকে জামাটি পেয়েছিল। এবং তার এই জামাটি বায়না করার একটা কারণ রয়েছে। তার বন্ধু ইসাব, তার খুব প্রিয় বন্ধু যে আর কি, সে তার বাবা তাকে একটা জামা বানিয়ে দেয় এবং অমৃত সঙ্গে সঙ্গে ফতোয়া মানে হচ্ছে একটা কোনো কিছু কী বলবো, পরোয়ানা জারি করে দেওয়া, কোনো একটু কিছু ঘোষণা করা। তো অমৃত এরকম একটা ঘোষণা করেছিল যে তাকে যদি তার বন্ধু হিসাবের মতো জামা কিনে না দেওয়া হয়, সে স্কুলে যাবে না। আচ্ছা, মা তাকে অনেক বুঝিয়েছিল, ইসাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে, তাই তাকে আর তোরটা তো নতুন আছে, মোটেই না বলে কাঁদে কাঁদে অমৃত জামার একটা ছেঁড়া জায়গা আঙুল ঢুকিয়ে আরও ছিঁড়ে দেয়। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে অমৃত ইসাবের নতুন জামা কেনার কারণ কি, আর অমৃত নিজের জেদ বজায় রাখতে কী করেছিল। এর পরের প্যারায় মা তখন ওরকে বেকায়দায় ফেলার জন্য বললেন, নতুন জামা দেবার আগে ইসাবের বাবাকে
বাবা ওকে খুব মেরেছিলেন, তুইও কিন্তু সেরকম মার খেতে রাজি আছিস কি? অমৃত এতেও পিছপা নয়। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে অমৃতর মাতাকে বেকায়দায় ফেলার জন্য কী বলেছিল, অথবা এটা আসতে পারে কোটেশন তুলে অমৃত এতেও পিছপা হতে রাজি নয়। অমৃত কিসে পিছপা হয়নি, এগুলো কিন্তু ওই ব্যাখ্যামূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। কিসে মানে সে পিছপা হয়নি, তার পিছপা না হওয়ার কারণ কি, এগুলো আর কি। ও মরিয়া হয়ে বলল, ঠিক আছে আমাকে বেঁধে রাখো, মারো, কিন্তু আমি এসবের মতো একটা জামা জোগাড় করতেই হবে আমার জন্য। অমৃতর মা এসব ঝামেলা থেকে বাঁচার জন্য বললেন ঠিক আছে তোর বাবাকে গিয়ে বলগে, আচ্ছা বলগে। অমৃত জানতো মা না বললে বাবা রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্র সে নয়। ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া ছেড়ে দিল, রাতে বাড়ি ফিরতে রাজি হলো না। শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতর বাবাকে ওর জন্য নতুন জামা কিনে আনতে রাজি করালেন। এরপর গিয়ে ইসাবের বাবা গোয়ালঘর থেকে ইসাবের বাবার গোয়ালঘর থেকে ঘরে লুকিয়ে থাকা অমৃতকে তার বাবা বাড়ি নিয়ে আসে। তাহলে অমৃত কোথায় লুকিয়েছিল? শেষমেশ গোয়ালঘরে। আর সে নিজের জামা আদায়ের জন্য কী কী করেছিল, এটা বড় প্রশ্নের জন্য। এগুলো সব কটা বলতে হবে, যে স্কুলে যাওয়া ছেড়ে দিয়েছিল, খাওয়া বন্ধ করে দিয়েছিল, ইত্যাদি ইত্যাদি। এবার নেক্সট প্যারায়, সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃত একবারই ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে। বিশেষ করে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একবারই গড়রাজি মানে যে কাজে আমরা রাজি হই না। আচ্ছা, তাহলে অমৃত কিসে গড়রাজি ছিল, এটা একটা প্রশ্ন হতে পারে। এমন সময় ছোকরার দঙ্গল থেকে একজন এসে তার হাত দিয়ে অমৃতর গলা জড়িয়ে ধরে বলল, এসো আমরা কুস্তি লড়ি। এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। অমৃত ওর বাঁধন কেটে বেরোবার চেষ্টা করতে বলল, দেখ কালিয়া, আমি কুস্তি লড়তে চাই না, আমার ছেড়ে দে। কালিয়া তো তাকে ছাড়লই না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, কালিয়া জিতছে, অমৃত হেরে গেছে, কি মজা। এখান থেকে অনেকগুলো প্রশ্ন হবে। অমৃতকে কে খোলা মাঠে নিয়ে এসেছিল, তার নাম কি, ছেলের দল চেঁচিয়ে কি বলেছিল। এরপরের প্যারা যেটা রয়েছে, ইসাবের মেজাজ চড়ে গেল। এটাও একটা প্রশ্ন হতে পারে, ইসাবের মেজাজ চড়ে যাওয়ার কারণ কি, এটা ব্যাখ্যামূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। ও কালিয়ার হাত ধরে বলল, আয় আমি তোর সাথে লড়বো। অর্থাৎ অমৃতকে তার অনিচ্ছার সত্ত্বেও কুস্তি লড়তে নিয়ে যাওয়ায় ইসাবের ভীষণ রাগ হচ্ছিল, কারণ ইসাবের ভীষণ প্রিয় বন্ধু হচ্ছে অমৃত চায় না এমন কোনো কাজ জোর করে যদি কেউ তার সাথে করে সেটা খারাপ লাগাই স্বাভাবিক। কালিয়া ইতস্তত করছিল, কুস্তি শুরু হয়ে গেল। ইসব ল্যাং মেরে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো। তামাশা করে হলো ব্যাপারটা ঘোরালো হয়ে পড়ছে, এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটোতে পারে বুঝে ভেবে সকলে এদিক ওদিক পালিয়ে গেল। তাহলে রাগের বশে ইসব কী করলো না, কালিয়াকে মানে মাঠে নিয়ে গিয়ে মারতে শুরু করলো, ল্যাং মেরে ফেলে দিয়ে মারতে শুরু করলো। আচ্ছা, এরপর বলছে অমৃত আর ইসাব রণভূমি ত্যাগ করলো। রণভূমি মানে যুদ্ধক্ষেত্র, যেখানে মারপিট হচ্ছে সেটাকে এখানে রণভূমি বলা হয়েছে। কিছুটা যেতেই অমৃত নজরে এলো যে হিসাবে জামার পকেট 6 ইঞ্চি কাপড়ে ছিঁড়ে গেছে, মানে পকেটে 6 ইঞ্চি কাপড় ছিঁড়ে গেছে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। দুটো প্রশ্ন হতে পারে, কাপড়ের পরিমাণ কতটা ছিঁড়ে গেছে, আর তারা কেন ভয়ে কাঠ হয়ে গেছিলো। ওরা জামাটা কতটা ছিঁড়ছে পরীক্ষা করছে, এমন সময় শুনতে পেল ইসাবের বাবা ডাকছেন। ওদের তখন বুকের ভেতর ধুকপুকুনি বন্ধ হবার জোগাড়। ওরা জানে ইসাবের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্র ওদের চামড়া তুলে নেবে। উনি সুদখোর মহাজনদের কাছ থেকে টাকা ধার নিয়ে অনেক বাছাবাছি কাপড় কিনে জামাটি সেলাই করে দিয়েছেন। তাহলে ইসাবের বাবা কিভাবে জামাটা কিনে দিয়েছেন সেটা একটা প্রশ্ন হতে পারে। ইসাবের বাবা আবার চেঁচিয়ে ওঠে, কে কাঁদছে, ইসাব কোথায়? হঠাৎ অমৃতর মাথাটা বুদ্ধি খেলে গেল। ও ইসাবকে টানতে বলল, আমার সঙ্গে আয়। ওদের দুজনের বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো। ও হুকুম দিল, তোর জামা খুলে আমারটা পর। ইসাব বলল, তোর কি হবে, তুই কি পরবি? অমৃত বলল, শিগগিরই কর, নয়তো কেউ দেখে ফেলবে, আমি তোরটা পরবো। ইসাব জামা খুলতে বলতে লাগলো, যদি অমৃত
হিসাব জামা খুলতে লাগলো, যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না। বলল জামা অদল বদল, কিন্তু তাতে সুবিধাটা কী হবে, তোকে তো তোর বাবা পিটবে। অমৃত বললো নিশ্চয়ই ঠেকাবে, কিন্তু আমার বাঁচানোর জন্য তো আমার মা আছে। হিসাবের মনে পড়লো, ও দেখেছে যে অমৃতর বাবা যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পিছনে গিয়ে লুকিয়েছে। মার হাতে অবশ্যই ওকে 2-4 থাপ্পড় খেতে হয়েছে, কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে ও কিছুই নয়। হিসাব তবু ইতস্তত করেছে। এমন সময় সে খুব কাছে কাউকে কাঁদতে শুনলো। আচ্ছা, এই যে যত অবধি পড়লাম তত অবধির মধ্যে বেশ কিছু প্রশ্ন রয়েছে, যেমন হচ্ছে অমৃত ঈশাব অমৃতকে টানতে টানতে কোথায় নিয়ে গেছিলো, তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল, কোন বিশেষ বুদ্ধির কথা বলা হয়েছে, বুদ্ধি খেলে যাওয়ার ফলে সে কী করেছিল, এগুলো বড় প্রশ্নের জন্য আসতে পারে। আচ্ছা, এবার নেক্সটে যাচ্ছি। ঈশাব তবু ইতস্তত করছিল, এমন সময় খুব কাছে কাউকে কাঁদতে শুনলো। তখনই ওরা ঝটপট জামা বদল বদল করে গলি থেকে বেরিয়ে গিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে নিজের বাড়ির দিকে চলে গেল। ভয়ে অমৃতর বুক ঢিপঢিপ করলো, কিন্তু ওর কপাল ভালো, দিনটা ছিল হোলি। সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হ্যাচড়া চলে। মা যখন দেখলো জামাটা ছিঁড়েছে উনি ভুরু কুচ করলেন, কিন্তু মাফ করে দিলেন, একটা ছুঁচসুতো নিয়ে ছেঁড়া জামাটি রিফু করে দিলেন। এতে দুজনের ভয় কেটে গেল। এখানে প্রশ্ন আসতে পারে, এতে দুজনের ভয় কেটে গেল, কোন বিষয়ে দুজনের ভয় কেটে গেল, কেন কেটে গেল? আচ্ছা, আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল। তাহলে তারা কি দেখতে গেল, এটা একটা প্রশ্ন হতে পারে। একটা ছেলে ওদের জামা বদলানো দেখছিল, সে ওদের আনন্দ মাটি করার জন্য বললো, তোরা অদল বদল করছিস? সে তো তোদের জামা অদল বদল করা দেখে সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে, এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইলো, কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরা কি ঘটছে জেনে চেঁচাতে লাগলো, অদল বদল অদল বদল। অমৃত আর ঈশাব সরে পড়তে চাইলো, কিন্তু ছেলের দল তাদের পিছনে অদল বদল বলে চেঁচাতে লাগলো। আবার তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয় বাড়ির দিকে ছুটতে লাগলো। এখান থেকে প্রশ্ন হতে পারে, তারা ভয় কেন বাড়ির দিকে ছুটছিল? ঈশাবের বাবা বাড়ির সামনের দাওয়ায় খাটিয়ায় বসে হুঁকো খাচ্ছিল। তার বাবা কোথায় বসে কী খাচ্ছিল প্রশ্ন হতে পারে। তিনি ওদের ডাকলেন, তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন, আমার কাছে এসো। ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো। এটা প্রশ্ন হতে পারে, ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো, ওরটিকে কেন তাদের চিন্তা হলো? যা ভেবেছিলাম তাই হলো, উনি আসল ঘটনা জানেন, শুধু ভালোবাসার ভান করছেন। ঈশাবের বাবা পাঠান, তাহলে ঈশাবের বাবা যাতে কি, এটা একটা প্রশ্ন হতে পারে। উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। ওটা গল্প পড়ার প্রায় শেষের দিকে এসে গেছি আমরা, এখন আমরা জানতে পারছি ঈশাবের বয়স কত, এটা একটা প্রশ্ন হতে পারে। চেঁচিয়ে বললেন, বাহালি বৌদি হচ্ছে অমৃতর মা, আজ থেকে আপনার ছেলে আমার। বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন, হাসান ভাই, আপনি এক ছেলেকে দেখে উঠতে পারেন না, তার দুজন কি করে সামলাবেন? আবেগ ভরা গলায় হাসান বলল, বাহালি বৌদি, অমৃতর মতো ছেলে পেলে আমি 21 জনকে পালন করতে রাজি আছি। কেসে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন, ছেলে দুটো গলিতে ঢুকতেই দেখেই ভেবে নিলাম দেখতে হবে ওরা কী করে। পাড়াপড়শির মায়ের দল পাঠানকে গল্প শোনার জন্য ঘিরে ধরলো। উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটি বললেন। আরও বললেন, ঈশাব অমৃতকে জিজ্ঞাসা করেছিল, তোর বাবা যদি তোকে মারে কি হবে? অমৃত কি জবাব দিয়েছিল জানেন? বলেছিল, কিন্তু আমার তো মা রয়েছে। সজল চোখে পাঠান বলল, কি খাঁটি কথা। অমৃত জবাব আমাকে বদলে দিয়েছে, ও আমায় শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। এই লাইনটাই গল্পের সবথেকে শ্রেষ্ঠতম এবং উল্লেখযোগ্য লাইন। কারণ খাঁটি জিনিস বলতে এখানে কী বোঝানো রয়েছে? খাঁটি জিনিস বলতে এখানে যেমন নিখাত বন্ধুত্বকে বোঝানো হয়েছে, যে বন্ধুত্বের পরিচয় ঈশাবের বাবা পেয়েছিল বলেই তিনি তার কড়া মেজাজ ত্যাগ করে তাদেরকে স্নেহভরা বুকে জড়িয়ে ধরেছিলেন, এবং তিনি বুঝেছিলেন যে একটা ছেলের জীবনে বা একটা সন্তানের জীবনে তার মায়ের ভূমিকা কতটা। তাই জন্য ঈশাবের মা না থাকায় ঈশাবকে তিনি কত কষ্ট করে বড় করেছেন, এবং সেই ঈশাব যে একজন বন্ধু হিসেবে অমৃত সে আসল মা থাকার যে মর্মার্থ সেটা উপলব্ধি করিয়েছিলেন একটি ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে, যাতে তার চোখ খুলেছিল। তিনি প্রকৃত বন্ধুত্ব যেমন উপলব্ধি করতে পেরেছিলেন তাদের মধ্যে, তেমনি মা থাকা বা না থাকার তফাৎও তিনি ধরতে পেরেছিলেন। আচ্ছা, কি খাঁটি কথা, অমৃতর জবাব আমায় বদলে দিয়েছে। এই প্রশ্নটা খুব উল্লেখযোগ্য। কি খাঁটি কথা কোনটা, কিভাবে তাকে বদলে দিয়েছিল? অমৃত হিসাবে পরস্পরের দিকে ভালোবাসার গল্প শুনে পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। ইতিমধ্যে ছেলের দল বাজি আর বাড়ি পোড়ানো দেখে ফিরছিল। তারা সব ঈশাব অমৃতকে জড়িয়ে ধরে বলতে লাগলো, অমৃত ঈশাব অদল বদল, ভাই অদল বদল।
এবার এবার অবশ্য ঈশাব অমৃত অপ্রস্তুত বোধ করলো না, বরং অদল বদল বলতে তাদের ভালোই লাগছিল। অদল বদল গল্প গ্রামে গ্রামে অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে গ্রাম প্রধানের কানে গেল। তিনি ঘোষণা করলেন আজ থেকে অমৃতকে তারা অদল বদল ডাকবে। আমরা মানে তিনি ঘোষণা করলেন যে আমরা অমৃতকে অদল বদল বলে ডাকবো, মানে গ্রামে সবাই ডাকবে আর কি। ছেলেরা খুব খুশি হলো। ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাসে অমৃত ঈশাব অদল বদল এই আওয়াজ মুখরিত হয়ে উঠলো। তাহলে গোটা মানে এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে যে গোটা গ্রামের আকাশে বাতাসে কোন নাম ছড়িয়ে পড়লো, অমৃত ঈশাবের নাম কি হয়েছিল, এই দুটো প্রশ্ন। তো এই গল্পে বেশিরভাগই শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট এই গল্পটা। তবে একটা কি দুটো বড় প্রশ্ন একটু ইম্পর্টেন্ট, কিছু লাইন তুলে যেগুলো বললাম 3 নম্বরে ব্যাখ্যামূলক আসতে পারে, আর 5 নম্বরের জন্য যে খাঁটি কথা কী এবং খাঁটি কথার তাৎপর্য এখানে কীভাবে তুলে ধরা হয়েছে এইটা খুব গুরুত্বপূর্ণ। এই খাঁটি কথা কীটা কিন্তু 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। বাকি 3 নম্বর 2 নম্বর 1 নম্বরের জন্য বেশিরভাগই এখান থেকে 1 নম্বরে প্রশ্ন আসে। 3 নম্বরের প্রশ্নও কয়েকটি আসতে পারে, যেগুলো তোমাদের বলে দিলাম। এই যেমন অমৃত তার মায়ের কাছ থেকে জামা নেওয়ার জন্য কী কী করেছে, তার মাথায় একটি বুদ্ধি খুলে গেল, কী বুদ্ধি কীভাবে খেলে গেছিলো, অমৃত হিসাবের কোথায় মিল কোথায় অমিল, এগুলো ছোটো ছোটো 2-3 আসতে পারে। তো আজকের মতো এইটুকু। যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সকলের মধ্যে একটু শেয়ার করো এবং সকলকে ছড়িয়ে দাও। ধন্যবাদ।